২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষার উন্নয়নের অঙ্গীকারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করে। মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাস, মাদক এবং অন্যান্য গুরুতর অপরাধ নির্মূলে একটি দক্ষ বাহিনী তৈরি করা। র্যাবের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন আশা তৈরি হলেও এর কার্যক্রম খুব দ্রুতই বিতর্কিত হয়ে ওঠে। র্যাবের কার্যক্রমের প্রথম দিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামের বিতর্কিত পদ্ধতি প্রচলিত হয়। এতে সন্দেহভাজন অপরাধীদের গোপন স্থানে নিয়ে গুলি করে হত্যার মতো ঘটনাগুলো সংঘটিত হতে থাকে। বেশ কিছু দুর্ধর্ষ সন্ত্রাসী এভাবে নির্মূল হওয়ায় অনেকেই এটিকে অপরাধ দমনের কার্যকর উপায় হিসেবে দেখলেও মানবাধিকার কর্মীরা এই পদ্ধতির বিরোধিতা করেন। তাদের মতে, অপরাধীদের বিচারের আওতায় না এনে সরাসরি হত্যার মাধ্যমে দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি গড়ে উঠছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১১ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে র্যাবের কার্যক্রমকে বিচার বহির্ভূত হত্যার বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করে। রিপোর্টে বলা হয় যে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করে জনমানবহীন স্থানে নিয়ে হত্যা করা হচ্ছে। এমনকি বেশ কয়েকটি ঘটনায় প্রত্যক্ষদর্শীর থাকা সত্ত্বেও র্যাব তাদের দাবিতে অটল থেকেছে যে ভুক্তভোগী ক্রসফায়ারে বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। র্যাবের পাশাপাশি পুলিশের ভূমিকাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে ওঠে। ২০০৪ সাল থেকে শুরু করে বিভিন্ন সময় দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো ক্রসফায়ারের নামে সন্দেহভাজন ব্যক্তিদের হত্যার ঘটনায় জড়িয়ে পড়ে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী র্যাব ও পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, আনসার সহ অন্যান্য বাহিনীর বিরুদ্ধেও এই ধরনের হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০১৮ সালকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। আজকের তথ্য অনুযায়ী ওই বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৪১২ জন মানুষ প্রাণ হারান। এর মধ্যে পুলিশ বাহিনীর হাতে ২১৬টি এবং র্যাবের হাতে ১৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানের নামে বহু মানুষকে ক্রসফায়ারে হত্যা করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। ২০১১ সালের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয় যে এই ক্রসফায়ারের ঘটনা বিচার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সরাসরি হত্যা করার একটি প্রচলিত কৌশল হয়ে দাঁড়ায়। সন্দেহভাজন অপরাধীদের গোপন স্থানে নিয়ে হত্যা করা এবং পরে ঘটনাগুলোকে বন্দুকযুদ্ধ বলে দাবি করা, এতে সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দেশে মানবাধিকার সংগঠনগুলো বারবার প্রতিবাদ জানালেও এই ঘটনাগুলোতে কার্যকর তদন্ত বা বিচার প্রায় অনুপস্থিত। জাতীয় মানবাধিকার কমিশন এ ধরনের ঘটনা তদন্তে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। উল্লেখযোগ্য যে কমিশন শুধু একটি ঘটনার ক্ষেত্রে তদন্ত চালিয়ে সেটিকে হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা করেছিল। ২০১৪ সালে যশোরের কেশবপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত রজব আলীর ঘটনা তদন্ত করে কমিশন জানায় যে এটি প্রকৃতপক্ষে একটি হত্যাকাণ্ড ছিল এবং পুলিশের বক্তব্যে অসঙ্গতি ছিল। তবে এই একবারের পর কমিশনের কার্যকর তদন্ত কার্যক্রম আর সামনে আসেনি। এই বিচারহীনতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায় বিচারের আশা হারিয়ে ফেলেছে। মানবাধিকার কর্মী আবু আহমেদ ফয়জুল কবিরের মতে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিচার দাবির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার কারণে সঠিক কোনো প্রতিকার সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বরং তাদের এই পদ্ধতিকে কার্যকর মনে করছে এবং বিচার প্রক্রিয়ার বাইরে হত্যাকাণ্ডের সংস্কৃতি বাড়ছেই। তবে বর্তমান রাজনৈতিক পটভূমিতে বিচার বহির্ভূত হত্যার বিচার করার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। মানবাধিকার কর্মীরা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারকে আহ্বান জানাচ্ছে যেন সকল বিচার বহির্ভূত হত্যার সঠিক বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয়, কারণ মানবাধিকার লঙ্ঘনের এই ধারা শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।